হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব আহসান সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সিপ্যানেল বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে। আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান তবে আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি ডোমেন হোস্টিংয়ের। আপনি যদি কোনো কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেস করেন তখন কোম্পানিটি আপনাকে মেইল করে ডোমেন হোস্টিংয়ের ডিটেলস পাঠিয়ে দেবে। বেশিরভাগ কোম্পানি হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল হিসেবে সিপ্যানেল প্রোভাইড করে থাকে। সিপ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর ইজি ইন্টারফেস, যেটি ইউজ করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে দাঁড় করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টিউটোরিয়াল পার্টে চলে যাই। আমার একটা নতুন সিপ্যানেল অ্যাকাউন্ট নেওয়া হয়েছে, যার ডোমেনের অ্যাড্রেসটা হচ্ছে upworktutorial.com। আমি এখন এর সিপ্যানেল লগ ইন করবো। চলুন আমরা দেখি কীভাবে এর সিপ্যানেল আমরা লগ ইন করতে পারি। আমি এই ডোমেন অ্যাড্রেসটা নিলাম। সিপ্যানেল লগ ইন করতে হলে আমাকে এই ডোমেন অ্যাড্রেসের পরে, অর্থাৎ আমার ডোমেনের ক্ষেত্রে upworktutorial.com, এরপরে আমি একটা স্ল্যাশ দেব এবং লিখব সিপ্যানেল। অথবা আমরা এটাকে আরেকভাবে লগ ইন করতে পারি। আমি সিপ্যানেল কেটে দিলাম এখানে এবং ডোমেন অ্যাড্রেসটির পরে আমি কোলন দিয়ে লিখলাম 2082। এবার যদি আমি ইন্টার দিই তাহলে আমাদের সিপ্যানেল লগ ইন করার যে পেজটা, সেই পেজটা চলে আসবে। এই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা বক্স আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে সিপ্যানেলের এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। এটা আপনাকে আপনার ওই কোম্পানিটি পাঠিয়ে দেবে মেইল করে। চলুন আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসানো আছে, আমরা লগ ইন করে ফেলি। আমাদের সিপ্যানেলের লেআউটটা চলে আসছে অলরেডি। এটা হচ্ছে আমাদের সিপ্যানেলের স্ট্যান্ডার্ড একটা লেআউট। এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সিপ্যানেলের বিভিন্ন ডিটেলসগুলো, অর্থাৎ আমরা যেটা পারচেস করছি সেটা। যেমন প্রথমে আমাদের আছে মেইন ডোমেন। আমরা যখন হোস্টিং কিনি, হোস্টিং কেনার সময় যে ডোমেন দিয়ে আমরা অর্ডার করছিলাম সেই ডোমেনটা এখানে শো করবে। এর নিচে আমাদের রুট ডাইরেক্টরিটা। এরপর হচ্ছে লাস্ট লগ ইন। আমরা আরেকটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো এই জায়গায় আছে ডিস্ক স্পেস। আপনি যদি এখন জানতে চান যে স্পেসটা আমরা কিনেছি তার মধ্যে আমরা কতটুকু ইউজ করছি, এটা আপনি দেখতে পারবেন এই জায়গায়। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন 500 MB নেওয়া আছে এবং তার মধ্যে আমি ইউজ করছি কত, 4.16 MB। এর নিচে আমরা আবার দেখতে পাচ্ছি মান্থলি ব্যান্ডউইথ ট্রান্সফার, অর্থাৎ মাসে আমরা কতটুকু ব্যান্ডউইথ ইউজ করছি এটা আমরা এই জায়গায় দেখতে পারবো। অর্থাৎ 10 GB ব্যান্ডউইথ লিমিট, এর মধ্যে আমরা ইউজ করছি কত, 2.3 MB। তার নিচে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাকাউন্ট, অর্থাৎ আমি এখানে 100টা ইমেল, এই 100টা ইমেল আমি ক্রিয়েট করতে পারবো ওয়েব মেল, আর তার মধ্যে আমি 0টা ইমেল ক্রিয়েট করছি। আমি যদি এখন ওয়েব মেল ক্রিয়েট করি তাহলে কিন্তু এখানে 1 2 3 এভাবে বাড়তে থাকবে। তার নিচে আছে সাবডোমেন, অর্থাৎ 100টা সাবডোমেন আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা আমরা ক্রিয়েট করতে পারবো, আর 0টা সাবডোমেন ক্রিয়েট করা হয়েছে। এরপর আছে পার্কেট ডোমেন, অ্যাডন ডোমেন। এইভাবে দেখুন মাইস্কুয়েল অ্যাকাউন্ট, এরকম অনেকগুলো অপশন আছে। আমরা ধীরে ধীরে সবগুলোর ব্যবহারই দেখব। তাহলে আর এই পাশে আমাদের বাম পাশে যে বক্সগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টুল, যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন কাজগুলো করব। আমরা আর একটু নিচে আসি, দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টুলগুলো এখানে সাজানো আছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে প্রিফারেন্স, মেইল, সাইট অ্যাপ, এসইও, মার্কেটিং টুলস, ফাইলস, এরকম বিভিন্ন টুলসগুলো আছে। আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো এই টুলসগুলোকে কিন্তু সাজিয়েও নিতে পারি। যেমন ধরুন আমার হয়তো মেইলটা ইম্পর্টেন্ট, আচ্ছা থাক, এটা ফাইলটা হয়তো এটার আগে দেওয়া প্রয়োজন, আমরা সবসময় হয়তো ফাইল ইউজ করি। এরপরে এসইও মার্কেটিং, এটা হয়তো আরও আগে নেওয়া দরকার, অথবা ডোমেন সাবডোমেন এগুলো লাগে, নিয়মিতই লাগে, এটা আর একটু সামনে দিলাম। এরকম আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো কিন্তু আমাদের নিজের মতো করে সাজাই নিতে পারি। আমি এটা সাজাই নিলাম, এটা আর একটু উপরে দিলাম, মোটামুটি এই সমস্যা নাই। এখন আমরা এই টুলের ব্যবহারগুলো দেখি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সিপ্যানেলে লগ ইন করার পর আমরা সিপ্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই। চলুন প্রথমে আমরা শিখে নিই আমরা সিপ্যানেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে টুলটা আছে এখানে গেটিং স্টার্টেড উইজার্ড, এটার মাধ্যমে
আমি যদি এর ভিতরে যাই তাহলে আমাদের সি প্যানেলের বিভিন্ন অংশ এগুলোর সাথে পরিচয় করাই দেবে। দ্বিতীয় অংশ পার্টে আছে ভিডিও টিউটোরিয়ালস। এটা হচ্ছে সি প্যানেলের বিভিন্ন টিউটোরিয়াল, কোন টুলের কী কাজ এগুলো আপনার ভিডিওর মাধ্যমে দেখাই দেবে। এরপরে আছে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড, আমরা মূলত এটা ব্যবহার করব এখন। আমি আলাদা ট্যাবে এটা ওপেন করলাম। এখানে সি প্যানেলের পাসওয়ার্ড আমাদের পরিবর্তন করতে হলে এই জায়গাতে আমাদের ওল্ড পাসওয়ার্ড যেটা আগে ছিল সেই পাসওয়ার্ডটা লাগবে। এখানে আমরা ওল্ড পাসওয়ার্ড দেব। তার নিচের বক্সে আমরা দেখতে পাচ্ছি নিউ পাসওয়ার্ড এবং তার নিচে হচ্ছে নিউ পাসওয়ার্ড এগেইন, অর্থাৎ এখানে দুইবার পরপর আমরা নিউ পাসওয়ার্ডটা দেব। এখানে ওল্ড পাসওয়ার্ড আমরা দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর ইউজ করে পাসওয়ার্ডটা দিতে পারি। এই যেখানে জেনারেট বাটনটা আছে এটা ইউজ করে বিভিন্ন পাসওয়ার্ডগুলো আমরা নিতে পারি এবং এখানে টিক দিয়ে আই হ্যাভ কপিড দি পাসওয়ার্ড টু সিকিউর লোকেশন এটাতে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা বসে যাবে। আমি এই পাসওয়ার্ডটা কপি করে কি করব, আমি সেভ জায়গাতে সংরক্ষণ করে রাখবো যাতে পরবর্তীতে আমরা ওটা ব্যবহার করতে পারি এবং ভুলে না যাই। তারপর আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তীতে ওই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আমরা পরবর্তীতে অপশনে চলে যাই। এখানে যে অপশনগুলো আছে এগুলো আসলে খুব একটা দরকারি না। চেঞ্জ স্টাইল, এটা আমরা সি প্যানেলে যে লেআউটটা দেখতে পাচ্ছি এটা একটা থিম, আমরা চাইলে এই থিমটা পরিবর্তন করতে পারি। এটাই চেঞ্জ স্টাইল থেকে এই কাজটাই আসলে হয়। এছাড়া আছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ শর্টকাট। আর চেঞ্জ স্টাইলের আমাদের উপরে আরেকটা বার দেখতে পাচ্ছেন এখানে X3 পেপার ল্যান্টার। এখানে দুটো থিম আছে সি প্যানেলের, আমরা চাইলে এখান থেকেও এর স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি। X3টাই আমার কাছে আসলে ভালো লাগে, এটার জন্য আর চেঞ্জ করলাম না আমি। এরপরে আছে হচ্ছে মেইল ফাইল। আমরা যদি সি প্যানেলে কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে আমাদের ফাইলসের এই টুলসগুলো যেগুলো আছে এগুলো ইউজ করে করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, আমাদের মূলত এটাই ব্যবহার করতে হবে। আমরা আবার ওয়েব পেজটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের এই ডোমেনে গেলে এই পেজটা শো করে। এই পেজটা আসলে আসে কোথায়, এটা আছে ফাইল ম্যানেজারের ভিতরে। আমরা যদি এটাকে একটা মোবাইলের মেমোরি কার্ডের সাথে তুলনা করি, মোবাইলের মেমোরি কার্ডে যেরকম ফাইল ম্যানেজার অপশন থাকে এবং এই ফাইল ম্যানেজারের মধ্যে আমরা যে ফাইলই রাখি না কেন এটা কিন্তু আমরা বিভিন্ন অপশন থেকে এগুলা অ্যাক্সেস করতে পারি। যেমন ধরুন আমরা একটা MP3 গান রাখলাম, আমরা MP3 গানটাকে MP3 প্লেয়ারের মাধ্যমে ওপেন করতে পারি। একটা ইমেজ রাখলাম, ইমেজ গ্যালারিতে ওপেন করতে পারি। সেই রকম এই ফাইল ম্যানেজারের মধ্যে আমরা যে ফাইলগুলো রাখবো সেটা হবে কি আমাদের এই মূল ডোমেন দিয়ে সেটা ওপেন হবে। তাহলে চলুন আমরা ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাই। আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এটা আলাদা ট্যাবে ওপেন হইলো। আমাদের এটা ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। আমরা এই পাশে যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে আমাদের মূল সাইটের ফাইল। এখানে আমরা অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সি প্যানেলের ডিফল্ট অনেকগুলো ফোল্ডার। এর মধ্যে আমরা শুধু ইউজ করব পাবলিক HTML। এটা আমি যদি রিলোড দিই দেখবেন পাবলিক HTMLটা লোড হয়ে যাচ্ছে এবং ডান পাশে এগুলো শো করবে পাবলিক HTML ফাইলগুলো। আমরা আসলে অনেকেই একটা ভুল করি, সেটা হচ্ছে না বুঝে সি প্যানেলের অন্যান্য ফোল্ডারগুলা সেটা ডিলিট করে ফেলি। আমাদের খেয়াল করে দেখুন এখানে স্পেস যেটা ইউজ হয়েছে এখানে কি 4.16 MB, এটা কিন্তু সি প্যানেলের বিভিন্ন ফাইলের কারণে। আমরা অনেকে করি কি একটু চালাকি করে এই ফাইলগুলো ডিলিট করে ফেলি যাতে স্পেসগুলো আছে বাঁচানো যায়। কিন্তু তাতে হয় কি আমাদের যেহেতু কোর ফাইলগুলো ডিলিট করে ফেলি সি প্যানেলের অনেক ফাংশন কিন্তু তখন আর কাজ করে না। এই বোকামিটা আসলে অনেকেই করে, আমাদের এই ব্যাপারে আসলে সাবধান হওয়া দরকার। আমরা আসলে অন্য ফাইলগুলো ডিলিট করব না, আমরা করব কি পাবলিক HTML এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট বা এডিট করতে পারি, তাতে আমাদের খুব একটা সমস্যা হবে না। আমরা যখন একটা হোস্টিং কিনবো আমরা মোটামুটি এইরকম একটা ইন্টারফেস পাবো। আমার এটা একবারে নিউ হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে যার কারণে এখানে কোনো ফাইল এই মুহূর্তে নাই। এখানে index.html এটা একটা ডিফল্ট পেজ দেওয়া আছে এখানে, যে পেজটা আমাদের এই ডোমেনে গেলে শো হচ্ছে। আমি দেখি এটা ডিলিট করে দিই আমাদের তাহলে কি আসে। আমি এটা ডিলিট করে দিলাম। আমরা তাহলে মূল ডোমেনটা একটু লোড করে দেখি। আমাদের কিন্তু ওই যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি CGI bin, এই ফোল্ডারটা কিন্তু লোড হচ্ছে। আমরা যদি এটাও ডিলিট করে দিই দেখেন ইন্ডেক্স অফ নামে একটা অপশন লেখা দেখাবে, অর্থাৎ কিছুই নাই ওখানে, ফাঁকা দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই নাই।
আমরা চাইলে এখানে বিভিন্ন ফাইল আপলোড করতে পারি, আমরা যা খুশি তাই আপলোড করতে পারি, সেটাই কিন্তু আমাদের এই ডোমেনে গেলে শো করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পাবলিক HTML এর মধ্যে এই ফোল্ডারটাই হচ্ছে মেইন, এর মধ্যে আমি যাই রাখি না কেন আমাদের মূল ডোমেনটাতে অ্যাড্রেসটাতে গেলে ওটাই কিন্তু শো করবে। আমরা একটা ফাইল রেখে টেক্সট করে দেখি। এখানে একটা ইমেজ ফাইল আছে আমার ডেস্কটপে। আচ্ছা, এই ইমেজ ফাইলটাই আমি আপলোড করি, দেখা যাক কি আসে। উপরে আমাদের বিভিন্ন টুল আছে, এর মধ্যে আপলোড নামে অপশনটা যেটা, সেটাতে আমরা আপলোড করব। অন্যান্য টুলের সাথে আমি একটু পরে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি আপলোড টুলটা ব্যবহার করতেছি। আপলোডে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে ব্রাউজ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমি ডেস্কটপে রাখা ওই ইমেজটা দেখাই দেবো। এই যে আমার ইমেজটা, এটাতে আমি ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু আপলোড শুরু হয়ে যাবে। আপলোড কমপ্লিট। আমি এই পেজটা আবার রিলোড করি ফাইল ম্যানেজার, দেখেন ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবং আমি যদি ডোমেন নেমে যাই তাহলে কিন্তু যে ইমেজটা আমি কিছুক্ষণ আগে আপলোড করলাম এটা শো করতেছে। আমি এটা ক্লিক করলে দেখবেন ইমেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। ইমেজটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এখানকার বিভিন্ন টুল সম্পর্কে একটু আলোচনা করি। আমি ইমেজটা ডিলিট করে দিই তার আগে। আচ্ছা, ইমেজটা আমি ডিলিট করে দিলাম। আমরা প্রথমেই যে টুলটা দেখতে পাচ্ছি নিউ ফাইল, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ফাইল ক্রিয়েট করতে পারি, যেমন HTML, CSS অথবা PHP, এরকম বিভিন্ন ফাইল কিন্তু আমাদের ক্রিয়েট করার দরকার পড়ে অনেক সময়। তো এটাই ব্যবহার করে আমরা ক্রিয়েট করতে পারি। তারপরে আছে হচ্ছে নিউ ফোল্ডার, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আমি যদি এখানে ক্লিক করে বিভিন্ন ফোল্ডারের নাম দিই তাহলে ওটা ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আছে কপি, মুভ ফাইল, আমাদের হয়তো প্রয়োজন পড়তেছে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ফাইল কপি করে নিয়ে যাওয়ার অথবা মুভ করে নিয়ে যাওয়ার। মুভ বলতে হচ্ছে আমরা কম্পিউটারে যেটা কাট অ্যান্ড কপি করে কাট অ্যান্ড পেস্ট করি ওই টাইপের, অর্থাৎ ওখান থেকে কাট হয়ে ওই ফোল্ডারের মধ্যে পেস্ট হয়ে যাবে। এরপর আছে আপলোড, আমরা কিছুক্ষণ আগে আপলোডের অপশনটা দেখলাম। এরপর আছে ডাউনলোড। ডাউনলোডটা হচ্ছে আমাদের যখন কোনো ফাইল ডাউনলোড করা দরকার হতে পারে তখন আমরা এই ডাউনলোড অপশন ব্যবহার করে সেটা ডাউনলোড করব। এরপর আছে ডিলিট, আমরা যদি কোনো ফাইলকে ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট অপশনটা ব্যবহার করে আমরা ডিলিট করতে পারি। যেমন আমি কিছুক্ষণ আগেই ইমেজটা কিন্তু ডিলিট করলাম, আপনারা দেখেছেন হয়তো, এই ডিলিট অপশন ব্যবহার করে কিন্তু ডিলিট করলাম। এরপর আছে রিনেম, আমরা কোনো ফাইলকে যদি রিনেম করতে চাই এই অপশনটা ব্যবহার করে আমরা করতে পারবো সেটা। এরপর আছে এডিট, আমরা হয়তো কোনো একটা HTML বা CSS ফাইল অনলাইনে এডিট করতে যাচ্ছি, তাহলে এই ফাইলটা ব্যবহার করে আমরা এডিট করতে পারবো। অর্থাৎ ওইটার জন্য ফাইল আমাকে ডাউনলোড করে অথবা বিভিন্ন FTP ইউজার ক্লায়েন্ট যেগুলো আছে এগুলো ব্যবহার করে আমাকে এডিট করা কিন্তু অত কষ্ট করতে হবে না। আমরা অনলাইনেই cPanel লগ ইন করে এটার মাধ্যমে এডিট করতে পারবো। অর্থাৎ অনেকে যেভাবে ফাইল জিলার মাধ্যমে কাজ করে, আমাদের কিন্তু ফাইল জিলার ইউজ না করে সরাসরি এটার মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি ইজিলি। কোড এডিটর, কোড এডিটর হচ্ছে অনেকটা সি নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট আমি বেশি ইউজ করি, আমার পছন্দের একটা কোড এডিটর। এই টাইপের একটা কোড এডিটর কিন্তু চলে আসবে। অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা দেখেছেন যে বিভিন্ন নাম্বার দেওয়া থাকে কোডের লাইনগুলার, আবার বিভিন্ন কোড বিভিন্ন কালারে হাইলাইট হয়ে থাকে, এই জিনিসটা কিন্তু কোড এডিটরের মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপর আছে HTML এডিটর, চেঞ্জ পারমিশন, আমাদের বিভিন্ন ফাইলের অনেক সময় পারমিশন চেঞ্জ করার দরকার হতে পারে। বিভিন্ন ফাইলের বিভিন্ন পারমিশনে আসলে অনেকগুলো মিনিং আছে, আপনারা অনলাইনে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। এরপর আছে ভিউ, আমরা কোনো ফাইল যদি দেখতে চাই তাহলে ভিউয়ে ক্লিক করে আমরা দেখতে পারবো। এরপর আছে কি এক্সট্রাক্ট, কম্প্রেস, দুটো অপশন। এক্সট্রাক্টের কাজ কি, কম্প্রেসের কাজ কি, আমাদের হয়তো দেখা যাচ্ছে কোনো একটা জিপ ফাইল আমরা আপলোড করছি, ওই জিপ ফাইলটাকে যদি আনজিপ করতে চাই তাহলে এই এক্সট্রাক্ট অপশনটা ব্যবহার করে আনজিপ করতে পারবো। আবার কোনো ফোল্ডারকে যদি আমরা ডাউনলোড করতে চাই, ফোল্ডার তো সরাসরি আমরা ডাউনলোড করতে পারবো না, তাহলে কি করতে হবে, আমাদের জিপ করে ওটাকে ডাউনলোড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই কম্প্রেস নামে যে বাটনটা আছে এটা তখন ব্যবহার করতে পারবো। যাই হোক, আমরা প্রতিটা টুলেরই ব্যবহার এক এক করে দেখব। প্রথমে আমি নিউ ফাইলটার একটু ব্যবহার দেখে নিই। নিউ ফাইল আমি আগেই বলেছি যে এইটা দিয়ে নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ফাইল নেম, অর্থাৎ ফাইলের নাম দেওয়ার জন্য জায়গা দিয়েছে। তাহলে এখানে আমি একটা নাম দিই, আমি index.html নাম দিই, index.html নাম দিলাম। এখন ক্রিয়েট নিউ ফাইল, এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলে তো আসলে কিছুই নাই, আমি যদি এই পেজটা এখন রিলোড দিই আমরা দেখতে পারবো পুরো ব্ল্যাঙ্ক,
এখন এই ফাইলটাকে যদি এখন আমরা এডিট করে বিভিন্ন কোড বসাইতে চাই, তাহলে কি করতে হবে? আমি আগেই বলেছিলাম, এখানে এডিট নামে যে অপশনটা আছে এটা ব্যবহার করে আমরা এডিট করতে পারবো। এই ফাইলটা আমার অলরেডি সিলেক্ট করা আছে, আমি এটা সিলেক্ট করলাম, তারপর এডিট বাটনটাতে ক্লিক করলাম। তারপর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এইখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এডিট নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক আলাদা একটা ট্যাবে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটা এখন পুরোটাই ফাঁকা আছে। আমি একটা কোড লিখি, যে কোনো একটা কোড। আমি লিখলাম is1, this is my fi first work। আমি is1 ট্যাগটা ক্লোজ করতেছি। এখন আমরা এটাকে যদি সেভ দিতে যাই, আমরা একেবারে ডান কর্নারে উপরে দেখতে পাচ্ছি সেভ নামে অপশন আছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমি পেজটা রিলেট করে দেখি, আমাদের h1 ট্যাগের মধ্যে যে টেক্সটটা দিছিলাম এই টেক্সটটা কিন্তু এখন এখানে শো করতেছে। এইভাবে আমি পুরো HTML কোড বা PHP যদি আমাদের কাজ হয়, এই কোডগুলো আমরা টোটাল ফাইলে অনলাইনে আমরা কাজ করতে পারি, এভাবে লিখতে পারি। আমরা পরবর্তী টুলগুলো দেখি। এরপর আছে নিউ ফোল্ডার। আমরা যদি চাই নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে, এখানে ধরুন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আমার এই ফোল্ডারের মধ্যে ইমেজ রাখতে হবে। হয়তো আমি লিখলাম হচ্ছে img, এই পর্যন্তই লিখি। এর মধ্যে আমি রাখবো কি ইমেজ। দেখুন ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। আমি এর মধ্যে কি করব? ইমেজ ফাইলগুলো আপলোড করব। আপলোড নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে আমরা এখন আপলোড করব। এই পেজটা আসলো, আমি এখন ওই ইমেজটা আপলোড করে দিই, এখানে আপলোড করে দিলাম। এবং আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে কোডের মাধ্যমে এখানে আমরা হচ্ছে সেই ইমেজটা নিয়ে এসে লোড করাতে পারি। এটা গেল হচ্ছে আমাদের নিউ ফোল্ডার। আবার আমরা মূল পাবলিক HTML ফাইলটা লোড করি। আবার আমি যদি চাই যে কপি করে এই ফাইলটা আমি হচ্ছে img ফাইল ফোল্ডারের মধ্যেও নিয়ে যাব, তাহলে কি করব? অর্থাৎ এখানেও থাকবে ওখানেও থাকবে। তাহলে এটা সিলেক্ট করলাম, কপি করলাম। এখানে আমাদের লোকেশনটা দেখাই দিতে হবে। আমরা কপি করতেছি পাবলিক HTML এর ভিতর থেকে index.html এই ফাইলটা, এটা এখানে শো করতেছে। এবং কোথায় কপি করব? পাবলিক HTML স্ল্যাশ দিয়ে আমরা কি লিখব? img, অর্থাৎ img ফোল্ডারের মধ্যে আমরা কপি করে নিয়ে যাব। আমাদের ফাইল কিন্তু কপি হয়ে গেছে, অর্থাৎ এখানেও আছে, এর ফোল্ডারের ভিতরেও কপি হয়ে গেছে। এই যে img ফোল্ডারটা আমরা লোড করে দেখি, এখানে কিন্তু লোড হয়ে গেছে। আমরা ডোমেনের পরে img দিয়ে দেখি, স্ল্যাশ দিয়ে লিখলাম হচ্ছে img, আমরা কিন্তু এই সেম টেক্সটটাই দেখতে পারবো। এই যে সেম টেক্সটটাই দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে ওই সেম ফাইলটা কপি হয়ে গেছে। আমরা পরবর্তী টুলগুলোর দিকে লক্ষ্য করি। এরপর আছে কি মুভ ফাইল। মুভ ফাইলের কথা তো বললামই, আমরা যে কপিটা করলাম এটা কপি না হয় কাট করে পেস্ট হয়ে যাবে, অর্থাৎ ওখান থেকে ডিলিট হয়ে যায়, এখানে পেস্ট হয়ে যাবে ওটা। এরপর আছে আপলোড। আপলোডের কাজটা তো আমরা দেখলামই। ডাউনলোড, অর্থাৎ এই index.html ফাইলটা যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কীভাবে ডাউনলোড করব? এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এখন এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ডাউনলোডের জন্য পপ আপ চলে আসবে, এবং এখানে সেভ ফাইলে ক্লিক করে আমি সেভ করে ফেললাম। এটা কিন্তু আমার পিসিতে সেভ হয়ে গেছে। এখন ব্রাউজারে এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করলেই কিন্তু আমরা ওই ফাইলটা পেয়ে যাব। এরপর আছে ডিলেট। আমি যদি এটা ডিলিট করতে চাই, সিলেক্ট করলাম, অথবা ইমেজটা হয়তো ডিলিট করব, ইমেজের উপর সিলেক্ট করে আমি ডিলিট বাটনটা ক্লিক করলাম এবং একটা পপ আপ চলে আসবে। এখানে ডিলিট ফাইলে ক্লিক করলে আমরা এটা ডিলিট করতে পারবো। এখন আমি চাচ্ছি এই ফাইলটাকে index.html না রেখে আমি index2.html করব, অর্থাৎ index.htmlটাকে চেঞ্জ করব নামটা, এবং index.html নামে হয়তো আরেকটা ফাইল আমাদের এখানে রাখতে হচ্ছে, এই জন্য আমাদের হয়তো নেম চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিনেম অপশনটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। আমরা এটা যখন সিলেক্ট থাকবে না তখন কিন্তু এগুলো হাইলাইট হবে না, কিন্তু যখন আমি সিলেক্ট করব তখন কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে, অর্থাৎ তখন আমরা কাজ করতে পারবো এটার। আমি সিলেক্ট করে নিলাম, তারপর রিনেম বাটনটাতে ক্লিক করলাম।
আগের মতোই পপ আপ উইন্ডো চলে আসলো। এইখানে এখন যে নামটা শো করতেছে সেইটা, এবং নিচে এখানে আমরা নতুন যে নামটা দেব সেটা এখন এখানে লিখতে হবে। এখানে তাহলে লিখি index2.html। আমাদের কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। আর এডিটের অপশনটা তো আমরা আগেই দেখেছি, কোড এডিটর, এটা হচ্ছে কোডিং আকারে শো করবে। এই তো আমাদের এটা কোড এডিটরের মতো শো করতেছে, অর্থাৎ আমাদের নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট, আমরা সাবলাইম টেক্সট ওপেন করে দেখি, এটার যেরকম এডিটর অপশনগুলো আছে, বিভিন্ন কোডগুলো হাইলাইট হয়ে থাকে, নাম্বার শো করে লাইনের, এখানেও কিন্তু সেম অপশন। অর্থাৎ আমরা কিন্তু সি প্যানেলের মাধ্যমে অনেক ইজিলি কাজগুলো করতে পারি। এই জন্য কিন্তু সি প্যানেলটা এতটা জনপ্রিয়। আমরা মোটামুটি অনেক অপশনগুলোই দেখে ফেললাম। চেঞ্জ পারমিশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে পারমিশন অপশন আছে, যেমন এটার পারমিশন দেওয়া আছে 0644। এই ধরনের বিভিন্ন পারমিশনগুলো আমরা চেঞ্জ করতে পারি, যে ভিজিটররা বা রোবট আপনার এই ফাইলটাকে রিড করতে পারবে কিনা এরকম, বা ওপেন করতে পারবে কিনা। বিভিন্ন পারমিশনের বিভিন্ন অর্থ আছে, আমি আগেই বলেছি, আপনারা গুগল করে এই পারমিশনের অর্থগুলো আপনারা জেনে নিতে পারেন। এরপর আছে এক্সট্রাক্ট, কম্প্রেস। এই অপশন দুটো আসলে অনেক ইম্পর্টেন্ট। আমরা এটার অপশনগুলো এখন দেখি। আমি পাবলিক HTML ওপেন করলাম, এই ফোল্ডারটা মানে মেইন যে রুট ফোল্ডার লোকেশন, এটা একটু ওপেন করলাম। আমি কিন্তু এই ফাইলটা ডাউনলোড করতে পারতেছি। আমি যখন এটা সিলেক্ট করতেছি ডাউনলোডটা হাইলাইট হচ্ছে, কিন্তু IMG যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু ডাউনলোডটা হাইলাইট হচ্ছে না। তার মানে আমি এটা ডাউনলোড করতে পারবো না। কিন্তু কেন? ফোল্ডার সি প্যানেলের থেকে ডাউনলোড কিন্তু সরাসরি করা যায় না। করতে হলে কি করতে হবে আপনাদেরকে? এটাকে কম্প্রেস বা জিপ করতে হবে। কম্প্রেস করার জন্য এই যে সিলেক্ট করার পর আমরা এই কম্প্রেস বাটনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন আছে, আমরা কোন ফরম্যাটে কম্প্রেস করব সেই অপশনগুলো এখানে শো করবে। আমি জিপ ফরম্যাটে করতে চাই, এই কারণে জিপ সিলেক্ট করলাম এবং কম্প্রেস ফাইলের মধ্যে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কম্প্রেস ফাইলটা হয়ে গেছে, অর্থাৎ কম্প্রেস আকারে হয়ে গেছে। আমি যদি এখন সিলেক্ট করি, এখন দেখতে পাচ্ছি যে এটা হাইলাইট হচ্ছে, কিন্তু অর্থাৎ এখন আমি ডাউনলোড করতে পারবো। ডাউনলোডে ক্লিক করলে যে ডাউনলোড পপ আপ চলে আসছে, আমি এখান থেকে লোকেশন দেখাই দেবো, ডেস্কটপ দেখাই দিলাম এবং স্টার্ট ডাউনলোড। আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে img.zip। আবার এই একইভাবে আমরা যদি কোনো জিপ ফাইল, অর্থাৎ অনেকগুলো ফাইল আছে, এই ধরনের পুরো একটা সাইট যখন আমরা আপলোড করব, ওই একইভাবে কিন্তু জিপ করে আমাদের আপলোড করতে হবে। অর্থাৎ পুরো ফোল্ডারটা কিন্তু আমরা সিলেক্ট করে আপলোড করতে পারবো না। আমরা দেখি একটু টেস্ট করে পুরো ফোল্ডার হচ্ছে আপলোড করা যায় কিনা। আমি আপলোডে ক্লিক করলাম। এইখানে কয়েকটা ফোল্ডার আছে, যেমন নিউ ফোল্ডার, এটাকে আমরা আপলোড করব। দেখি এটা আপলোড করার কোনো অপশন আছে কিনা। না, আপলোডের কিন্তু কোনো অপশন আসতেছে না, কিন্তু এখন কিন্তু ওপেনে ক্লিক করার অপশন আসতেছে, এটা দিলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। সরি, ইন্ডেক্স সিস্টেমের নামে অবশ্য অলরেডি একটা ফাইল আছে, যার কারণে এটা আপলোড হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফোল্ডার আপলোড করতে পারি না আসলে। তো ফোল্ডার আপলোড করতে হলে আমাদের কি করতে হবে? জিপ ফাইল আপলোড করতে হবে। আমাদের অলরেডি একটা জিপ ফাইল করা আছে, অথবা আমরা এটা নতুন করে জিপ করি। নিউ ফোল্ডার যেটা আছে, জিপ বাটনে ক্লিক করলাম, ওকে করলাম, নিউ ফোল্ডার, এই তো নিউ ফোল্ডার জিপ হয়ে গেছে। আমি এই নিউ ফোল্ডারটাকে আপলোড করব এখন। তাহলে আপলোড করি। এখানে হচ্ছে আপলোড নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম এবং ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার ডট জিপ এটা সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের আপলোড কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেছে। পাবলিক ইনস্ট্রুমেন্টটা রিলোড করি, আমরা দেখতে পাচ্ছি নিউ ফোল্ডারটা কিন্তু জিপ আকারে চলে আসছে, এখানে ডাউনলোড আপলোড হয়ে গেছে। এবার কি করতে হবে আমাদেরকে কিন্তু সেটা অনলাইনে ভিজিবল করতে হলে অবশ্যই আনজিপ করতে হবে। আনজিপ কীভাবে করব? এটা সিলেক্ট করে এই পাশে যে এক্সট্রাক্ট বাটনটা আমরা দেখছিলাম এটা ব্যবহার করব। এবার আমরা এক্সট্রাক্ট ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে আমাদের সেই ফোল্ডারটা আনজিপ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্ন টুল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি। এছাড়াও আমাদের বিভিন্ন টুল আছে, আমরা পরবর্তী পর্বে এগুলা টুলের ব্যবহারগুলো দেখব। আজ আপাতত এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।